নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নিয়ে চাপে বিজেপির অন্দরমহল। তবে এটাকে কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে মনে করছে না বিজেপি মহল। আজ পবিত্র গুড ফ্রাইডে। সারা বিশ্বের সাথে সাথে জলপাইগুড়ি জেলার চার্চগুলোতেও অত্যন্ত মর্যাদার সাথে পালিত হলো দিনটি। সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি জেলার চার্চগুলোতেও পালিত হলো শুভ শুক্রবার তথা গুড ফ্রাইডে উৎসব। আজ গুড ফ্রাইডে। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চে। এদিন 3 ঘন্টা প্রার্থনা চলে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই চার্চে এসে প্রার্থনায় সামিল হন। এই বিষয়ে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চের সম্পাদক ভোলা মণ্ডল বলেন, আজকের দিনেই যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকেই 7টি বাণী দিয়েছিলেন। আর এই 7টি বাণী আজকে 3 ঘন্টা ধরে আলোচনা হবে। আজকে পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে। সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ তাদের গুড ফ্রাইডের পর্ব পালন করছে। আজকে যীশুখ্রিস্ট ক্রুশে বরণ হয়েছিলেন এবং সেখান থেকে 7টি বাণী তিনি আমাদের জন্য দিয়েছিলেন। সেই 7টি বাণী আজকে এখানে আমাদের বিশ্লেষণ হবে এবং 3 ঘন্টা ধরে এই চার্চ চলবে। 12টার থেকে 3টে পর্যন্ত চার্চ হবে। 7 জন বক্তা তাদের 7টা বাণী বিশ্লেষণ করবে এবং আমরা মনে করি যে সারা বিশ্বের সাথে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ আজকে গুড ফ্রাইডে সুন্দরভাবে পালন করছে। জলপাইগুড়ি শহরবাসীকে আমরা গুড ফ্রাইডের শুভেচ্ছা জানাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভোলা মণ্ডল, আমি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চের সম্পাদক। জলপাইগুড়ি লোকসভা আসনে জোট প্রার্থী মানবেন্দ্র রায়। শুক্রবার জলপেশ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের কাজ শুরু করলেন কেপিসি সমর্থিত ও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড মনোনীত জলপাইগুড়ি লোকসভা আসনের জোট প্রার্থী মানবেন্দ্র রায়। একাধিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তুলে ধরা হবে বলে প্রার্থী জানালেন। প্রার্থীর আরো বক্তব্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও কামতাপুরী ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা সহ উত্তরবঙ্গের কামতাপুরীদের সার্বিক উন্নয়নের জন্য দাবি অব্যাহত থাকবে। শুধু তাই নয়, কেন্দ্রশাসিত অঞ্চল অথবা কামতাপুর রাজ্যের দাবিও তাদের রয়েছে। আজ জলপেশ বাবার আশীর্বাদ নিতেই আমার এখানে আসা বলে তিনি জানান। মানুষ যাতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাই জনসংযোগ ইতিমধ্যেই শুরু করেছেন প্রার্থী। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সমর্থন রয়েছে তার। তবে আরেকটি অংশ থেকে যারা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির দাবি তুলেছেন তা অযৌক্তিক বলে জানান প্রার্থী মানবেন্দ্র রায়। গোটা উত্তরবঙ্গ তথা কামতাপুরের সার্বিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান এবং কামতাপুরী ভাষার 8ম তফসিলে অন্তর্ভুক্তিকরণ, আলাদা কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল দাবিতে মুই মানবেন্দ্র রায় 3 জলপাইগুড়ি এসসি সিটে কামতাপুরী তথা এখানকার ভূমিপুত্র মানুষের সমর্থিত প্রার্থী। কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা জনগণের সামনে তুলে ধরছেন? আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জনগণের, সমস্ত কামতাপুরভাষীর শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা, সঠিক যোগাযোগের ব্যবস্থা, পাশাপাশি আমার এটাকার যে 3 কোটি মানুষের মুখের ভাষা, মায়ের ভাষা, কামতাপুরী ভাষার 8ম তফসিলে অন্তর্ভুক্তিকরণ এবং সার্বিক উন্নতির জন্য আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন। আচ্ছা, আজকে সারাদিনে কী কী কর্মসূচি রয়েছে? সারাদিনে কর্মসূচি বলতে প্রথমে জলপেশ বাবার দরবারে আমার প্রার্থনা করেন, আশীর্বাদ নিবার আসিল ভোটে যাতে সমস্ত জনগণ ভোট দিয়া মুখ জয়যুক্ত করে। জনগণের ভালোবাসা মোর একটা বিশাল আশা। ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নিয়ে সরগরম জলপাইগুড়ির রাজনীতি।
উল্লেখ্য, গত 2021 সালে শ্লীলতাহানি ও নারী নিগ্রহের মতো কিছু ঘটনার অভিযোগে আগেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল বলে সূত্রে খবর। বিজেপির একটি অংশের তরফে বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করা হয়েছে। যদিও এটি তৃণমূল বা কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে মনে করেন না বিজেপির জেলা কমিটির সদস্য ও আইনজীবী সৌজিত সিংহ। এই নিয়ে শুক্রবার তিনি বলেন, ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত। আদালতের উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে। একটি ওয়ারেন্ট ইস্যু হওয়ার মানে এই নয় যে বাপি গোস্বামী শ্লীলতাহানি করেছেন। যে কেউ যে কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতেই পারেন। প্রমাণ হওয়ার আগে কাউকেই দোষী সাব্যস্ত করা যায় না বলে তিনি জানান। এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি বলেন, বিজেপির জেলা সভাপতি বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, গালিগালাজ করেছেন। আজ তার বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে একজন জেলা সভাপতি যদি এমন কেসের অভিযুক্ত হন তাহলে দলের বাকি নেতাকর্মীদের ওপর এর কি প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত হলে দেখা যাবে প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতি বা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে তিনি আক্রমণ করেছেন। তিনি বিভিন্ন রকম নেতাদের সম্বন্ধে কথা বলেছেন, গালাগালি করেছেন। জলপাইগুড়ির মানুষ সেগুলি দেখেছে, আমরা সেটা দেখেছি। আমরা কোনো তার প্রতিবাদ করিনি, সদুত্তর দেইনি। কিন্তু আজকে যখন সে নিজেই জামিন অযোগ্য ধারায় সে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তখন এটা বলার অপেক্ষা রাখে না যে জেলা সভাপতি যদি কোনো নারী নির্যাতন কেসের আসামি হয়ে থাকে তাহলে সেই জেলার সাধারণ কর্মী এবং তারপরে যারা নেতৃত্ব রয়েছে তাদের কি অবস্থা হতে পারে। তো দেখুন, যখনই তৃণমূল কংগ্রেসের কোনো ছোটোখাটো ঘটনা ঘটে বা সামনে আসে, তখন তারা হই রই করে একদম ইডি সিবিআইকে দিয়ে তল্লাশি করানো থেকে শুরু করে নানা রকম অপবাদ জুড়ে দেয় এবং বিচার বিভাগকে একাংশকে হাতে নিয়ে তারা তাদের বাড়িতে ইডি না সিবিআই পাঠায়। এটা আমরা দেখে আসি, পশ্চিমবঙ্গ মানুষ দেখে আছে। কিন্তু প্রত্যেকটা বিজেপি নেতা যদি প্রকৃত ইনকোয়ারি হয় বা যখন তাদের গভর্নমেন্ট থাকবে না তখন যদি সত্যিকারের ইনকোয়ারি হয় তাহলে মানুষ দেখতে পাবে যে তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত আর তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। কেউ নারী নির্যাতন কেসের সঙ্গে যুক্ত, কেউ অন্য অপরাধমূলক কাজের সাথে যুক্ত। ইলেকশনের খুব আগে বা ইদানিং কালে হয়নি, অনেক আগে হয়েছে। হয়তো এটা বেরিয়ে এসে এতদিন চাপা ছিল, এতদিন পর বেরিয়ে আসছে, সেটা হতে পারে। ওয়ারেন্ট ইস্যু অনেক আগে হয়েছে। সুতরাং এখানে কোনো মামলা হওয়ার সময় চক্রান্ত ছিল না সেটা বিষয় নয়। পার্টিকুলার ওয়ারেন্ট ইস্যু হওয়ার জন্য কোনো ব্যক্তি কোনো দলকে কোনো চক্রান্ত বলা যাবে না, আমি অন্তত বলবো না এরকম কিছু। কারণ আদালত ওয়ারেন্ট ইস্যু করছে, আদালতের উপর পূর্ণ ভরসা রয়েছে। না এইগুলো তো দেখুন, ভোটটা মানুষ সারা জলপাইগুড়ি, সারা বাংলা, সারা দেশের লোক দেখবে। দেশের প্রগতি বজায় রাখতে গেলে যেভাবে দেশ এগিয়ে চলছে, আজকে যা আমরা দেশ যেখানে চলে গেছে, আজকে অর্থনীতিতে ৫ম জায়গায়, স্বরাষ্ট্র শক্তিতে ৪র্থ জায়গায় এবং বিকশিত ভারত আগামী কিছুদিনের মধ্যে হবে, 2047 সালের মধ্যে হবে, যেটা মোদীজি বলছেন। সেদিকে তার দেশকে শক্তিশালী করতে, দেশের প্রগতি বজায় রাখতে মোদীজিকে প্রধানমন্ত্রী কত লোক ভোট দেবে। এখানে এইসব খুব নগণ্য বিষয়। এইসব বিষয় নিয়ে ভোটে অ্যাফেক্ট করার কথা নেই। এ তো আর পঞ্চায়েত ভোট না, মিউনিসিপ্যালিটি ভোট নয়। লোকসভা ভোট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যখন ভোট চাইতে যাবেন সেই ক্ষেত্রে কি সমস্যা তো একটা পড়বেই যে না তৃণমূল এটা নিয়ে প্রচার করবে বললো। তৃণমূল তো অনেক কিছু নিয়ে প্রচার করতে পারে, এটা কোনো ইস্যুই না। মানুষের কাজকে ভুল বোঝানোর চেষ্টা করতে গেলে অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু এটা কি করে আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির বিরুদ্ধে একটা ওয়ারেন্ট হয়েছে, কি এটা কত লোকের হয়? শুনুন, একটা কথা বিষয় বুঝতে হবে, কিন্তু এই ওয়ারেন্ট ইস্যু হওয়ার মানে এটা নয় যে বাপি গোস্বামী শ্লীলতাহানি করছে। সেটা কিন্তু আপনার ট্রায়াল কনক্লুড হবে, ট্রায়াল বিচার হবে, সাক্ষীদের শোনা হবে, তারপর আদালত বলবে সত্যি না মিথ্যে। যে কারো বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ হতে পারে, আনটিল আনলেস সেটা প্রমাণ হচ্ছে না অভিযোগটা, ততক্ষণ তাকে এটা বলা যেতে পারে সে করছে। ব্যাঙ্গালোরের তরমুজে বাজার ছেয়ে গেছে, তাই তরমুজ প্রিয় জলপাইগুড়ি শহরবাসীর ভিড় এখন জলপাইগুড়ি শহরের ফল বাজারগুলোতে। লোকাল তরমুজ আসতে আরো কয়েকদিন বাকি, আর সেই তরমুজ বাজারে না আসলেও বাইরের জেলার তরমুজে বাজার ছেয়ে গেছে। সেই তরমুজ বাজারে আসতেই তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় ফল বাজারে।
জলপাইগুড়ি শহরের দিনবাজার, স্টেশন বাজার, বয়লখানা বাজার সহ শহরের অন্যান্য বাজারগুলোতে এখন ব্যাঙ্গালোরের তরমুজ ছেয়ে গেছে। আর সেই সব তরমুজগুলো কিনতেই তরমুজ ক্রেতাদের ভিড়, দাম হাতের নাগালে। তাই সেই সব তরমুজ খেয়েই স্বাদ মেটাচ্ছেন তারা। দাম কেজি প্রতি 30 টাকা। ক্রেতারা বলছেন এই সমস্ত তরমুজগুলো খেতেও দারুণ ভালো। তাই লোকাল তরমুজ আসার আগেই বাইরের জেলার তরমুজ খেয়েই স্বাদ মেটাচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি শহরের তিস্তাপাড়ে তরমুজ চাষ করে লাভবান হয় কৃষকেরা, কিন্তু এখনো পর্যন্ত সেই লোকাল তরমুজগুলো বাজারে আসতে পারেনি। তাই বাইরের জেলার তরমুজ বাজারে আসতেই ক্রেতারা তাদের স্বাদ মেটাচ্ছেন সেই সমস্ত তরমুজ খেয়ে। কিন্তু লোকাল তরমুজ আসলে লোকাল তরমুজ চাষিদের কতটা ক্ষতি বা লাভ হবে তা এখনো বলা যাচ্ছে না, কারণ ব্যাঙ্গালোরের তরমুজ খেয়েই অনেক মানুষ তাদের স্বাদ মিটিয়ে ফেলেছেন। বেঙ্গালোর এখন আসতেছে, ব্যাঙ্গালোর থেকে লোকালটা কোনো হয়নি, লোকাল এখন বেরিয়েছে, 13 বছর আগে চলে আসছে। আর মানুষ খেয়ে কেমন স্বাদ বলছে? স্বাদটা ভালো মিষ্টি আছে, ব্যাঙ্গালোর তো বুঝে হেভি মিষ্টি হয়। এই বছর দেখা যাচ্ছে বেশিরভাগ তরমুজের স্বাদ অফুরন্ত ভালো, কি কারণে মনে হয়? এখন লোকাল হলে পরে তো লোকাল কি পাঞ্চা পাচ্ছে, জলের টাপছিল তিস্তাতে হয়, তো জলের টাপতে থাকবেই, জল ভাবলে। এটা এমনি ব্যাঙ্গালোরে কি হয়, এটা বালির মধ্যে হয়। মানে লোকাল আসতে কি যে বাইরের তরমুজ খেয়ে মানুষ স্বাদ মেটাচ্ছে? হ্যাঁ, স্বাদ মেটাচ্ছে। এখন যে তোমার মুসলিমদের রোজা মাছ চলছে, এখন তরমুজ বেশি খাচ্ছে। ব্যাঙ্গালোরে মাল 30 টাকা লোকাল এখন আসে। এই 15-20 দিনের মধ্যে ঢুকবে, 15-20 দিনের মধ্যে আসবে। হ্যাঁ, বুঝলি মোটামুটি খাচ্ছে লোক। 30 টাকা 40 ছিল, এখন 30 আসছে লোক। হ্যাঁ, দাম কমবে, লোকাল আসলে আর কমবে। 20 টাকা, 15 টাকা, 25 টাকা এরকম। অত্যন্ত সুস্বাদু, খুব মিষ্টি, দাম উইদিন রিচ, মধ্যবিত্তর বাজেটের মধ্যেই আছে। একদম 30 টাকা, 35 টাকা, 40 টাকা এর মধ্যেই যাচ্ছে, ইন বিটুইন 30 to 40। না, এগুলো সব বাইরে থেকে আসে। হ্যাঁ, বাইরে থেকে আসে, এখানকার না। তবে কোয়ালিটি জিনিস। না, এখানের লোকালটা আরও পরে উঠবে। ওটা তিস্তা মানসাহের তরমুজ আসবে এখানে বিপুল পরিমাণে, ওটা পরে আসবে। হ্যাঁ, বাইরের এবং কোয়ালিটি জিনিস, এটা খুবই ভালো একদম। হ্যাঁ, আমার নাম সুব্রত মিত্র। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বৈঠকে বসল তৃণমূল সমর্থিত প্রাথমিক শিক্ষক সংগঠন। জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনের প্রচারের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠকে বসল তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠন। শুক্রবার দুপুরে শহরের বাবুপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে হাজির ছিলেন সংগঠনের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস, প্রাক্তন সভাপতি নির্মল সরকার, অরূপ দে, শঙ্খ মিত্র মজুমদার সহ অন্য নেতারা। নির্বাচন কমিটির সদস্য রীতা ঝা বলেন, প্রচারের রূপরেখা স্থির করা হলো। রবিবার দলের কনভেনশনে আমরা সকলেই থাকব। জেলা সভাপতি বলেন, আমরা একযোগে কাজ করব, জনগণ বিরোধীদের কোনো প্রলোভনে পা দেবেন না।
দেখুন, মানুষ দৈনন্দিন জীবন দিয়ে সবসময় একটা এই পরিস্থিতিতে রয়েছেন যে তারা বুঝতে পারছেন এই সরকার, যে কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা থাকলে পরে তাদের আগামীর ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত থাকবেন। তাই যতই প্রলোভন তারা দিক, মানুষ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণকর প্রকল্পগুলি যেরকম আমরা ছড়িয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়, তার পক্ষেই মানুষ থাকবেন। প্রলোভনের ফাঁদে মানুষ পা দেবে না। জলপাইগুড়িতে জোর প্রচারে বাম প্রার্থী দেবরাজ বর্মন। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানে মিছিল ও প্রচার হয়। প্রচারে বামপন্থী সমর্থক ও কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে বাম কংগ্রেস সমর্থিত দেবরাজ বর্মনকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন তারা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে কর্মী সভা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বামপন্থী ও কংগ্রেস শিক্ষক সংগঠনগুলির তরফে 3 দিন ধরে শুরু হয়েছে নির্বাচনী কর্মী সভা। জেলায় মোট 7টি ভাগে বিভক্ত করে শুরু হয়েছে এই কর্মী সভা বলে জানান বাম ও গণতান্ত্রিক শিক্ষক কর্মী সংগঠনের সমূহের আহ্বায়ক বিপ্লব ঝা। তিনি আরো বলেন, আজ যেমন 3টি জায়গায় এই কর্মী সভা চলছে, আগামীকাল 2টি ও তার পরবর্তীতে আরো 2টি এই কর্মী সভা অনুষ্ঠিত হবে। আমাদের মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনকে জয়ী করা। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, অরাজকতা, মূল্য বৃদ্ধি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি কায়েম করা, ধর্মীয় আবেগকে ব্যবহার করে নির্বাচনে অস্থির পরিস্থিতি তৈরি করা, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতির প্রতিবাদে কর্মসংস্থানের দাবি সহ বিভিন্ন ইস্যুতে এই কর্মী সভা শুরু হয়েছে বলে জানান তিনি। কদমতলা স্থিত সত্যপ্রিয় ভবনে এই দিনের এই কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আমরা আমাদের জেলাকে 7টা ভাগে বিভক্ত করে আমরা 3 দিন ধরে আমরা শিক্ষার সাথে যুক্ত সংগঠনগুলো, এবিটিএ, এবিপিটিএ, পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী, বামপন্থী শিক্ষক সংগঠনগুলো, কংগ্রেসের শিক্ষক সংগঠন, এই সমস্তকে ঐক্যবদ্ধ করে সর্বশিক্ষার কর্মচারী থেকে শুরু করে শিক্ষা বন্ধু সবাইকে মিলে আমরা গোটা জেলার 7টা জায়গায়, আজকে 3টে জায়গায় হচ্ছে, আগামীকাল 2টো জায়গায় হবে, তার পরবর্তীকালে আরও 2টো জায়গায় হবে, 7টে জায়গায় এই নির্বাচনী কর্মী সভা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষক প্রার্থী প্লাস হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের যে প্রার্থী, বামপন্থী বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করানো। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, অরাজকতা, গোটা দেশে মূল্যবৃদ্ধি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি কায়েম করা, ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে আমাদের কথা, ধর্মীয় আবেগকে ব্যবহার করে নির্বাচনে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, সার্বিকভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করার দাবিতে, জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আমাদের যে কর্মী সভাগুলো সেগুলো হচ্ছে যে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে 3টে জায়গায় অনুষ্ঠিত হলো, এখানে ধূপগুড়িতে এবং ক্রান্তিতে, আগামীকাল রাজগঞ্জে হবে এবং ময়নাগুড়িতে হবে, তারপরে মালবাজারে হবে, মাল মেটলি একসাথে হবে, তারপরে আবার বানাহাটে হবে, নাগরাকাটা বানাহাট। এই কর্মী সভাগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষক সমাজ, আমরা আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমরা সবার কাছে পৌঁছে আমরা দেবরাজকে নির্বাচিত করবার আবেদন জানাবো এবং একটা বিকল্প শক্তি, যে তৃণমূল দুর্নীতিপরায়ণ দল, বিজেপি সাম্প্রদায়িক দল, একটা বিদ্বেষের পরিবেশ, একটা ভয়ঙ্কর দলের বিরুদ্ধে বিকল্প বাম শক্তি যারা মানুষের স্বার্থে মানুষের কথা বলে, শিক্ষার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যারা কর্মসংস্থানের কথা বলে, সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য, দেবরাজকে জয়যুক্ত করার জন্য আমাদের এই আজকে কনভেনশনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ব্যাপক অংশের শিক্ষক শিক্ষিকারা সমস্ত আজকের কনভেনশনে 3টি জায়গায় উপস্থিত হয়েছেন, আগামী দিনেও উপস্থিত হবেন। গোটা জেলার শিক্ষক সমাজ, শিক্ষার সাথে যুক্ত শিক্ষাকর্মীরা সর্বতভাবে দেবরাজ বর্মনের পাশে আছে, তাকে জেতানোর জন্য, তার পক্ষে সমর্থন জোগাড় করার জন্য সার্বিকভাবে কাজ করে যাবেন। আমার নাম বিপ্লব ঝা, আমি বাম এবং গণতান্ত্রিক শিক্ষাকর্মীদের যে সমূহের যে সংগঠন সমূহ তার আহ্বায়ক। লোকসভা ভোটে তৃণমূলের সবথেকে বড় ইস্যু হতে চলেছে চা বাগানের বিভিন্ন প্রকল্প। লোকসভা ভোটে তৃণমূলের সবথেকে বড় ইস্যু হতে চলেছে চা বাগানের বিভিন্ন প্রকল্পগুলি। বিভিন্ন ভোটে দেখা গেছে চা বাগানের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। তাই বিগত বছরগুলিতে দেখা গেছে চা বাগান এলাকায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল সরকার। বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হলো বিভিন্ন চা বাগানে ক্রেস হাউস, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য তৈরি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র।
মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের দুর্গম জায়গা হলো সোনালী চা বাগান এলাকা। এলাকার মানুষ সহ চা শ্রমিকেরা স্বাস্থ্য পরিষেবা পেতে হয় ওদলাবাড়ি, না হয় তাদের মালবাজার ছুটতে হয়। সোনালী চা বাগান থেকে মালবাজারের দূরত্ব অনেকটাই বেশি, যার ফলে রাত বিরাতে সমস্যায় পড়ে যায় ওই এলাকার বাসিন্দারা। তাই রাজ্য সরকার এই সোনালী চা বাগান এলাকায় তৈরি করেছে 10 বেডের হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালের বিল্ডিং এর কাজ প্রায় শেষ। এখন শুধু হাসপাতালের সরঞ্জাম এবং চিকিৎসা পরিষেবার যাবতীয় জিনিসপত্র আনাই বাকি। শুধু হাসপাতালই নয়, এই সোনালী চা বাগান এলাকায় হাসপাতালের পাশেই তৈরি হয়েছে ক্রেশ হাউস। ইতিমধ্যে ক্রেশ হাউস চালু হয়ে গেছে। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন চা শ্রমিকেরা যখন চা বাগানে কাজ করেন তখন তারা তাদের ছোট বাচ্চাদের পিঠে কাপড় দিয়ে বেঁধে চা বাগানের কাজ করে। এর ফলে বিভিন্ন জীবজন্তুর আক্রমণের যেরকম ভয় থাকে, পাশাপাশি বাচ্চাদের অসুস্থ হতেও দেখা যায়। তাই সোনালী চা বাগান এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে ক্রেশ হাউস। বর্তমানে চা শ্রমিকেরা তাদের ছোট বাচ্চাদের ক্রেশ হাউসে রেখে চা বাগানে কাজ করতে যান, আর এই বাচ্চাদের দেখভালের দায়িত্বে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকায় ক্রেশ হাউস এবং হাসপাতাল উপহার হিসেবে দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নিয়ে তো দেখেন দাদা, দিদির এখন আপনি তো জানেন পরিকল্পকের কিরকম আছে। হ্যাঁ, এটা উপহার দিয়েছে আমাদের সম্পূর্ণ বাগানগুলাকে দিচ্ছে। বাগরাকোটেও হইল, বাসাবাড়িতেও হচ্ছে, আপনার ইলানবাড়িতেও হচ্ছে, সোনালিতেও হচ্ছে। দুর্গম জায়গা ছিল, ওদিকে মানে একটা ছোট কোনো বিমার হইলেও অনেক দূরে যাইতে লাগতো। এখন স্বাস্থ্য একটা হয়েছে, আর একটা আপনার ক্রেশ হাউসও ওখানে তৈরি হয়েছে। তো এটা দিদির পরিকল্পনার উপরে এটা তৈরি হচ্ছে। অনেক উপকার হবে, অনেক উপকার হবে। ওখানে চাকরি বাকরিও পাবে, তারপরে স্বাস্থ্যের জন্য সবাই চিকিৎসা পাবে। মালবাজারের বিধায়ক তথা আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, বিভিন্ন চা বাগান এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জন্য চিন্তা ভাবনা করেন, তাই চা বাগান এলাকায় শ্রমিকেরা যাতে শান্তিতে সুখে থাকতে পারে তার জন্য বিভিন্ন চা বাগানে ক্রেশ হাউস, হাসপাতাল সহ বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। বিভিন্ন চা বাগানের মধ্যে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগান অন্যতম। রুগ্ন এই চা বাগানে শ্রমিকদের কথা ভেবেই এই চা বাগানের পাশাপাশি গেস্ট হাউস এবং হাসপাতাল তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, এখন সরকারের মেন টার্গেটই হইল, যেটা কোনোদিন কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী সেই চিন্তা ভাবনা করে নাই। আপনি নিশ্চয়ই জানেন যে চা বাগানে যখন পাতি তুলতে যায় তখনই বাচ্চাদেরকে তারা ওই তিরপালের একটা ঘর বানানো থাকে, তার মধ্যে ছেড়ে চলে যায় ওখানে। কিন্তু সেই জায়গায় আজকে ক্রেচের ব্যবস্থা হচ্ছে সমস্ত চা বাগানে, যাতে আগামী দিন ক্রেচের ব্যবস্থা হয়, যাতে ওইখানে ওই ক্রেচে বাচ্চাদেরকে ছেড়ে যাবে। আর ওইখানে ক্রেচে যাতে ওইখানে দেখাশোনা করার জন্য সেলফ হেল্প গ্রুপকে সেই দায়িত্বটা দেওয়া হবে। আর যেটা হেলথ সাব সেন্টার বলছে, এটাও সরকার সমস্ত চা বাগানে এখন কাজ আরম্ভ করেছে। তো আমরা এখানে আমরা দেখেছি যে এখন হেলথ সাব সেন্টারে ওইখানে যাতে MABS ডাক্তার থাকবে, একটা GM নার্স থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, তারপরে অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকবে, একটা নাইট গার্ড থাকবে, যাতে বেড থাকবে, ওইখানে বেডও থাকবে, যাতে চা বাগানের শ্রমিকরা যাতে স্বাস্থ্য পরিষেবা যাতে সঠিক মতন পায় সেই চিন্তা ভাবনা করে কিন্তু সরকার এগোচ্ছে। আর এর মধ্যেই যেটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে চালানোর আলোচনা চলছে। চা বাগানের আশেপাশে মানুষ সহ চা শ্রমিকদের বক্তব্য, চা বাগান এলাকায় হাসপাতাল এবং ক্রেশ হাউস তৈরি হওয়ায় খুশি আমরা। ক্রেশ হাউস তৈরি হয়ে গেছে, আমরা চাই দ্রুত হাসপাতালটাও চালু হোক। জানা গেছে ভোটের পরে এই হাসপাতালের পরিষেবা চালু হয়ে যাবে। এটা এখানটার গ্রামবাসীদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ, এবং এখানটায় সুযোগ সুবিধা যেটা গ্রামবাসীদের হবে, কারণ এখানটায় একটা হসপিটাল আশেপাশে কোথাও নেই। এই হসপিটালটা হওয়ার ধরুন গ্রামবাসী বা চা বাগানের যে শ্রমিক বা আশেপাশে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে তাদের অনেকটাই এই হসপিটাল মানে অনেকটাই কার্যকারিতা। কবে এই কাজ শুরু হয়েছে এখানে? এটা 2023-এর মার্চে। আর এটা কি হচ্ছে? এটা ক্র্যাশ বিল্ডিং। এখানটা আপনাদের ওই বাগানে যে শ্রমিক যারা আছে তারা সম্ভবত তাদের বাচ্চা এখানটায় স্কুল পড়াশোনা মানে এখানে রেখে কাজে যেতে পারবে, এখানটায় কাজে যেতে পারবে।
উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। পালপাড়াতে এখন জোর কদমে চলছে বাসন্তী প্রতিমা তৈরির কাজ। পালপাড়ায় চলছে মৃৎশিল্পীদের বাসন্তী প্রতিমা গড়ার প্রস্তুতি। যদিও এবার বেশিরভাগ মৃৎশিল্পীদের কাছে তেমন ভাবে অর্ডার নেই বাসন্তী প্রতিমার, তবুও বেশ কয়েকটি পুরনো মৃৎশিল্পীদের কাছে অর্ডার এসেছে বাসন্তী প্রতিমা গড়ার। যারা যারা বাসন্তী মূর্তি গড়ার কাজের অর্ডার পেয়েছেন তারা বলছেন এবছর বাসন্তী মূর্তির চাহিদা অনেকটাই বেশি আছে। কিছু কিছু মৃৎশিল্পীদের কাছে শোনা যায় তাদের অর্ডার এখনো পড়েনি। সব মিলিয়ে এবছর বাসন্তী পুজো অনেকটাই ভালো হবে বলে মনে করছেন অর্ডার পাওয়া মৃৎশিল্পীরা। আর তার জন্যই এখন জোর কদমে চলছে বাসন্তী প্রতিমা গড়ার কাজ। আপাতত চলছে মাটির কাজ, এই কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। অর্ডার পেয়েছি তাই আমরা কাজ করতে আগ্রহী হচ্ছি। এখন মূলত প্রস্তুতি চৈত্র মাসের শেষে বেশ কিছু পূজা থাকে, সেগুলোতে হচ্ছে। কালী যেমন হয়, তারপরে অন্যান্য বাড়ির পূজা অনেক ঠাকুর হয়। এছাড়াও আমাদের বাসন্তী পূজাটা এবার ভালো করেই হচ্ছে বলে মনে হচ্ছে। মানে গোটা চারি অর্ডার আমি পেয়েছি, তার মধ্যে 3টাই নতুন। বাসন্তী পূজা হচ্ছে, জোরকদমেই হচ্ছে বলে মনে হচ্ছে। আমি গোটা 4টে অর্ডার পেয়েছি এ পর্যন্ত। সে তো অল্প কিছু পূজা হয়, তো পূজা তো পরিমাণে খুব বাসন্তী পূজা বেশি হয় না, ছোটোখাটো কিছু মন্দিরে হয়, এরকম কিছু জায়গায় আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পূজা আমার ভালোই আছে আর কি। যেমন রানীনগরে একটা বড় করে পূজা হয়, সেটা আমি নিজেই বানাচ্ছি আর কি। এর আগেও মানে লকডাউনের আগেও ওটাও হতো আর কি, মাঝখানে বন্ধ ছিল, আবার নতুন করে শুরু করছে। এটা ভালোই পূজাটা হয় আর কি। হ্যাঁ, আমার নাম রতন পাল। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নিয়ে চাপে বিজেপির অন্দরমহল। তবে এটাকে কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে মনে করছে না বিজেপি মহল। আজ পবিত্র গুড ফ্রাইডে। সারা বিশ্বের সাথে সাথে জলপাইগুড়ি জেলার চার্চগুলোতেও অত্যন্ত মর্যাদার সাথে পালিত হলো দিনটি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.